একাদশ শ্রেণী আমরা এপিথেলিয়াল টিস্যু নিয়ে আলোচনা করছিলাম। এপিথেলিয়াল টিস্যু তার বিভাগগুলো যদি দেখি, যে সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা ইউনিল্যামিনার এপিথেলিয়াল টিস্যু এবং কম্পাউন্ড এপিথেলিয়াল টিস্যু বা মাল্টি ল্যামিনার এপিথেলিয়াল টিস্যু। এরপরে কম্পাউন্ড এপিথেলিয়াম যেটা, সেটাকে আবার দু রকম আছে, সেটার সাবটাইপস, একটা স্ট্র্যাটিফায়েড এবং একটা ট্রানজিশনাল। আমি একটু আলোচনা করি যে সিম্পল বা ইউনিল্যামিনার একস্তরীয় এপিথেলিয়াল টিস্যু আমরা আগের ক্লাসে দেখেছি যে স্কোয়ামাস এপিথেলিয়াম, অর্থাৎ হাঁসের মতন কোষগুলো, খুব পাতলা পাতলা কোষ, মাঝখানে তার সুস্পষ্ট নিউক্লিয়াস আছে। আমাদের মুখের ভেতরে, ঠোঁটের নিচে, গালের ভেতর থেকে চেঁচে নিয়ে আমরা এটা প্র্যাকটিক্যালও করি, অনেক জায়গাতেই আছে। কিউবয়েডাল এপিথেলিয়াম ঘনক আকার বা লুডোর গুটির মতন। কলামনার এপিথেলিয়াম বা স্তম্ভাকার, এগুলো আমাদের পৌষ্টিকতন্ত্রের বিভিন্ন জায়গায় আছে আমরা, এবং যার নানা রকম ফাংশন আছে। তার মধ্যে গবলেট সেলও থাকে, যেখানে মিউকাস সিক্রেশন হয় গবলেট সেল দিয়ে, মানে অ্যাবজর্পশনে স্মল ইন্টেস্টাইনে তার সেখানে অ্যাবজর্পশনের সঙ্গে যুক্ত থাকে, গল ব্লাডারের মধ্যে থাকে। অনেক গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের পার্ট হচ্ছে কলামনার এপিথেলিয়াম। আর প্রোটেকশান, এপিথেলিয়াল টিস্যুর যে মেন কাজ প্রোটেকশান অ্যান্ড ক্রিয়েটিং দি আউটার কাভারিং অফ অ্যান অর্গান, সেটা তো আছেই। তাহলে এইসব কলামনার এপিথেলিয়াল টিস্যু আছে। তারপরে সিলিয়েটেড যেগুলো কিউবয়েডাল আছে, ওতেও সিলিয়া থাকতে পারে, আর যেগুলো কলামনার, ওতেও সিলিয়া থাকতে পারে। কিউবয়েডাল যেগুলো, তার সঙ্গে যদি সিলিয়া যুক্ত থাকে, সেগুলো হচ্ছে যে, যেমন ধরো যে ইউরিনিফেরাস টিউবিউলস এবং কালেক্টিং টিউবিউলস, সেখানে এই কিউবিক্যাল এপিথেলিয়াম উইথ সিলিয়া মিনস সিলিয়েটেড কিউবিক্যাল এপিথেলিয়ামগুলো আছে। সিলিয়েটেড কালামনার এপিথেলিয়াম, এটা যে ফিমেলদের যে ওভারি আছে, ওভারির পাশ থেকেই একটা ফ্যালোপিয়ান টিউব, দুদিক থেকে দুটো ওভারি আছে, সেখান থেকে দুটো ফ্যালোপিয়ান টিউব এসে মিলিত হচ্ছে। ওই ফ্যালোপিয়ান টিউবের যে ফানেল আকৃতি ওপেনিংটা, ওর মধ্যে ওভামটা প্রবেশ করার পরে ওইটাকে এই কলামনার সিলিয়েটেড কালামনার এপিথেলিয়াম ওই ফ্যালোপিয়ান টিউবের লাইনিংয়ে আছে, সেই সিলিয়াগুলো ড্রাইভ করে করে তাকে নিয়ে আসে ইউটেরাসের দিকে। রেসপিরেটরি ট্রাক্টে আমরা যে নাক ছেড়ে সর্দি বার করি, বা কোনো পার্টিকেল আটকে থাকলে বার করে দিই, তো এখানেও সিলিয়েটেড কালামনার এপিথেলিয়াল টিস্যু আছে। সেগুলো ওই সিলিয়ার মুভমেন্টের ফলে ওই রেসপিরেটরি ট্রাক্টের মধ্যে যে মিউকাস সৃষ্টি হয়, সেই মিউকাসটা আমাদের নাক দিয়ে বেরিয়ে আসে। নইলে ফুসফুসে ঠিক ওপরে যে রেসপিরেটরি ট্রাক্ট, সেখান থেকে তৈরি হওয়া মিউকাসটাকে এক্সপেল করার কোনো রাস্তা নেই। ওই যারা নসি খায়, নসি নেয় নাকে, তাদের ওই সিলিয়াগুলো নষ্ট হয়ে যায়, তার ফলে তাদের মিউকাসটা লাঙের মধ্যে থেকে যায় এবং লাঙের ক্ষতি করতে পারে। আমাদের যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড আছে, করয়েড প্লেক্সাসের
ওপরে যে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, সেই ফ্লুইড সৃষ্টিতেও অংশগ্রহণ করে এবং তার সার্কুলেশনে। তাহলে এই হলো কলামনার এপিথেলিয়াম। আমি আরেকবার রিপিট করলাম জাস্ট, সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম এবং সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়াম। এরপরে আছে মডিফাইড এপিথেলিয়াম। এগুলো আবার 4 রকমের হয়। একটা জার্মিনাল এপিথেলিয়াম, একটা সেন্সারি এপিথেলিয়াম। আমি আগের দিনে তোমাদের একটা সেন্সারি এপিথেলিয়ামের ছবি আগের ক্লাসে দিয়েছিলাম, যে জিভের একটা স্বাদ কোড়কের ছবি দিয়েছিলাম। সেখানে কলামনার সেলস আর দেয়ার এবং সেখানে গ্রাহক কোষগুলোও রয়েছে, সেই জন্য ওটা সেন্সারি। এবং গ্রাহক কোষের সঙ্গে যুক্ত আছে নার্ভ এন্ডিংস। তার ফলে যে স্বাদকোড়ক গ্রাহক অঙ্গ হিসেবে গ্রহণ করে, যে কেমিক্যালটা স্বাদ হিসেবে আমরা বুঝি, সেই কেমিক্যালটা একটা স্নায়ু সংবেদ সৃষ্টি করে, যা ওই তার মধ্যে ওই সেন্সারি সেলটার মধ্যে প্রবিষ্ট যে ডেনড্রাইট, সেটাকে উদ্দীপ্ত করে। তার ফলে সেই সংবেদটা আমাদের মস্তিষ্ক পর্যন্ত চলে যায়। এইভাবে আমরা স্বাদের অনুভূতিটাকে পাই। পিগমেন্টেড এপিথেলিয়ামের কথা বলেছিলাম, যে তার মধ্যে পিগমেন্টেশন থাকে আমাদের। পিগমেন্টেড এপিথেলিয়াম এটা হচ্ছে রেটিনার পৃষ্ঠদেশে, পিছনের দিকে পশ্চাৎ দেশে আছে, করয়েডের সঙ্গে সংস্পর্শে থাকে এবং এগুলো কিউবয়েডাল কোষ দিয়ে তৈরি। এর মধ্যে প্রচুর মেলানিন গ্র্যানিউলস থাকে এবং বেশ কিছু অর্গানেলস থাকে, যেগুলো সেই মেলানিন গ্র্যানিউলস তৈরি করে। এই পিগমেন্টেড এপিথেলিয়াম থাকার জন্য অক্ষিগোলকের মধ্যে বেশিরভাগ স্থান অন্ধকার থাকে, তার ফলে আমরা দর্শনে আমাদের সুবিধে হয়। নেক্সট হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। জার্মিনাল, এই কথার জার্ম মানে স্পার্ম এবং ওভাম তৈরি করবে মেনলি আর কি। এটা টেস্টিস এবং ওভারিতে থাকে। হিউম্যান টেস্টিসে যে জার্মিনাল এপিথেলিয়াম আছে, সেটা সিঙ্গেল লেয়ার্ড ওয়াল অফ সেমিনিফেরাস টিউবিউলস। টেস্টিসের মধ্যে যে সেমিনিফেরাস টিউবিউলস, মানে যার মধ্যে সিমেন তৈরি হয়, সেটা হচ্ছে যে সিঙ্গেল লেয়ার্ড, তার মধ্যে সিঙ্গেল লেয়ার্ড ওয়াল তৈরি করে জার্মিনাল এপিথেলিয়াম। ওভারিতে এটা আছে আউটসাইডে। এই এপিথেলিয়ামটাই স্পেশালাইজড হয়, ডিভাইড করে শেষমেশ গ্যামেট মানে স্পার্ম এবং ওভাম তৈরি করে। যে গ্যামেট প্রডিউসিং সেলগুলো জেনারেলি কিউবিক্যাল হয় আউটলাইনের দিক থেকে, তাদের শেপটা কিউবিক্যাল হয়। দেন মায়ো এপিথেলিয়াম, এটাও একটা স্পেশালাইজড টাইপ অফ এপিথেলিয়াম, but the cells possess the ability to contract. মায়ো এই কথাটা মানে মাসেল থেকে আসছে, MOIS, মিস মানে মাসেল, গ্রিক শব্দ। আর এপি মানে আপন, থেলি মানে নিপল। তাহলে এটা একটা স্পেশালাইজড টাইপ অফ এপিথেলিয়াম, যেখানে কোষগুলো কন্ট্রাক্টেড হতে পারে মাসেলের মতো। মাসেল যেমন সংকুচিত হয়, পেশি প্রসারিত হয়, তেমনি এটা সংকুচিত হতে পারে। এই কোষগুলোকে বলা হয় মায়ো এপিথেলিওসাইটস বা বাস্কেট সেলস। একটা ছবি দিলাম। এগুলো তারকাকৃতি হতে পারে, ফিউসিফর্ম হতে পারে, এবং এগুলো উপস্থিত থাকে যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড, ল্যাক্রিমাল মানে অশ্রুগ্রন্থি, অ্যান্ড ম্যামারি গ্ল্যান্ডস। এইসব গ্ল্যান্ডে যে আছে, এই গ্ল্যান্ডগুলো আছে
তার যে ডাক্ট পোর্শনটা, মানে তার যে নালি পোর্শনটা, যেটা দিয়ে এই গ্ল্যান্ডের ক্ষরণগুলো বেরিয়ে আসে, এবং তার যে সিক্রেটারি পার্টটা, মানে ওই গ্ল্যান্ডস ইটসেলফ, গ্ল্যান্ডে ক্ষরিত হলে সেটা সংকুচিত হতে হবে, তবে সেই ক্ষরণটা এটা ডাক্ট দিয়ে বেরিয়ে আসবে, এবং ডাক্টটারও ক্রমসংকোচন হলে তবে স্যালাইভা, সোয়েট মানে ঘাম, ল্যাক্রিমাল গ্রন্থি বা অশ্রু গ্রন্থি থেকে অশ্রু, ম্যামারি গ্ল্যান্ড থেকে দুধ, এগুলো বেরিয়ে আসতে পারবে। এই এপিথেলিয়ামের নিচে একটা বেসমেন্ট মেমব্রেন থাকে, কিন্তু এর একটা বৈশিষ্ট্য হলো যে কোষগুলোর মধ্যে যেমন মাসেলের মধ্যে যেমন অ্যাক্টিন মায়োসিন থাকে, আমরা পরবর্তীকালে পড়ব এই চ্যাপ্টারেই, মাসেলের মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন দুটো মানে সংকোচনশীল প্রোটিন ফাইব্রিল থাকে, যেমন এখানেও থাকে, এবং সাইটোকেরাটিনও থাকে। এগুলো সব এক্টোডার্মাল অরিজিনের কোষ হয়, এবং এদের কাজই হলো গ্ল্যান্ডুলার সিক্রেশন, ওই যে গ্ল্যান্ডগুলোর কথা বললাম সেগুলোকে লার্জার চ্যানেলের মধ্যে বয়ে নিয়ে আসা, এবং এটা কন্ট্রাকটাইল হওয়ার জন্য এই এদের নামও দেওয়া হয়েছে মায়ো এপিথেলিয়াম, এবং এই কাজটায় ওরা হেল্প করতে পারে। নাও সিউডো স্ট্র্যাটিফায়েড, স্ট্র্যাটিফায়েড মানে আমরা জানি স্তরীভূত, কিন্তু সিউডো স্ট্র্যাটিফায়েড মানে হচ্ছে ছদ্ম স্তরীভূত, মানে একটা বেসমেন্টের ওপরেই সব কোষগুলো সাজানো আছে, কিন্তু কোনো কোষ ছোট, কোনো কোষ বড় হওয়ার জন্য মনে হচ্ছে কোষগুলো বুঝি একাধিক স্তরে আছে, সেই জন্য বলা হয় সিউডো স্ট্র্যাটিফায়েড এপিথেলিয়াম। টু আর মোর লেয়ার্ড, কিন্তু ফলস লেয়ার্ড, অ্যাকচুয়ালি ইউনিল্যামিনার এপিথেলিয়াম। এখানে লম্বা কোষ এবং ছোট কোষ দুরকমই আছে, এবং ছোট কোষগুলো আছে কি যে এজেড যে ম্যাচিওর বড় কোষগুলো, সেগুলো যখন এজেড হয়ে যাবে, সেনাইল হয়ে যাবে, তখন সেগুলো মরে যাবে, তখন সেইটা রিপ্লেসমেন্ট করা, তারা আবার বড় হয়ে, ছোট কোষগুলো বড় হয়ে সেই জায়গাটা দখল করবে, এই জন্য এই জায়গাগুলো আছে। আর ম্যাচিওর সেলগুলো সাধারণত কলামনার হয়, এবং ইলংগেটেড ওভাল সাইজের নিউক্লিয়াস থাকে, আর ছোটো কোষগুলো সাধারণত গোলাকার বা ট্রায়াঙ্গুলার, অ্যাঙ্গুলার এ ধরনের হয়, কখনো কলামনার হয়। এদের মাঝে মাঝে গবলেট সেলস থাকতে পারে। এই সমস্ত এই যে সিউডো স্ট্র্যাটিফায়েড এপিথেলিয়াম, এটা সিলিয়েটেড হতে পারে অথবা নন সিলিয়েটেড হতে পারে। সিউডো স্ট্র্যাটিফায়েড নন সিলিয়েটেড কালামনার এপিথেলিয়াম, এটা আমাদের প্যারোটিড গ্রন্থিতে আছে। প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড আছে আমাদের কানের নিচে, এবং আমাদের যে পুরুষদের যে মূত্রনালী, এর মধ্যে থাকতে পারে। এবং সিউডো স্ট্র্যাটিফায়েড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এগুলো থাকে আমাদের যে ট্রাকিয়া এবং লার্জ ব্রঙ্কি, সেখানে। এর যে সমস্ত ডাস্ট পার্টিকেলস আমরা ইনহেল করি, সেগুলোকে ট্র্যাপ করে, যে সমস্ত মাইক্রোবস ইনহেল করি, সেগুলো এদের দ্বারা ক্ষরিত মিউকাসে ট্র্যাপড হয়, এবং they are slowly propelled to the outside of respiratory tract by movement of cilia। যেমন করে একটু আগেই বলছিলাম যে কীভাবে আমাদের মিউকাসগুলো বেরিয়ে আসে সিলিয়েটেড কিউবয়েডাল এপিথেলিয়ামে বা সিলিয়েটেড কালামনার এপিথেলিয়ামে, এদেরও এরকমই ফাংশন। দেন গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম, এই দি ভেরি নেম দিয়ে বুঝিয়ে দিচ্ছে যে এটা গ্ল্যান্ড মানে গ্রন্থি, মানে এখান থেকে কিছু ক্ষরিত হয়। এটা একটা মাস অফ সেলস
specialized to elaborate biochemicals for use in the body or for excretion. এই যে বায়োকেমিক্যালগুলো সিক্রিট করে আইদার ফর ইউজ ইন দি বডি অর ফর এক্সক্রিশন, হয় শরীরের জন্যে যদি এন্ডোক্রিন গ্ল্যান্ড হয় শরীরের প্রয়োজন হয়, আবার অনেক গ্ল্যান্ড আছে যেগুলো ক্ষরণ কাজ করে, যে এক্সক্রিটরি ম্যাটেরিয়ালকে ক্ষরণ করে দেয়। এগুলো এপিথেলিয়াল ইন অরিজিন। নিউরোসিক্রেটরি সেলস হচ্ছে নিউরো হাইপোফাইসিস এবং অ্যাড্রিনাল মেডালার মধ্যে থাকে। এইগুলো ব্যতিক্রমী। নিউরোসিক্রেটরি সেলস প্রেজেন্ট ইন নিউরো হাইপোফাইসিস অথবা অ্যাড্রিনাল মেডালা। এখানে যেগুলো থাকে এগুলো এপিথেলিয়াল অরিজিন নয়, একটু আমরা বলেছি এগুলো এক্টোডার্মাল অরিজিন। Glands are of different glands are differentiated into many types on the basis of secretion, nature of secretion. যারা মিউকাস সিক্রেট করে, মিউকাস মানে যে স্লাইমি মিউসিন যে তোমার থুতুতে আছে যেটা, এরা মিউকাস গ্ল্যান্ডস। আবার এনজাইম সমৃদ্ধ অ্যালবুময়েড মানে অ্যালবুমিন জাতীয়, যেমন ডিমের যে সাদা অংশটা ওই রকম জাতীয় এনজাইম সমৃদ্ধ যে সিক্রেশনটা যারা করে তারা হলো সেরাস গ্ল্যান্ড। এবং মিউকাস এবং এই সেরাস দুই প্রকারই ফাংশন আছে যাদের, তারা হলো মিক্সড টাইপ অফ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। এর মোড অফ সিক্রেশন অনুযায়ী 4 ধরনের আছে গ্ল্যান্ডস: মেরোক্রিন, অ্যাপোক্রিন, হলোক্রিন এবং মিক্সড। মেরোক্রিন গ্ল্যান্ড, মেরস মানে পার্ট, ক্রিনেইন মানে সেপারেট করা। এখানে হয় কি যে কোষটা সিক্রেট করছে যে গ্ল্যান্ডটা, সেটা অক্ষত থাকে, তার যে জিনিসটা সিক্রেট করবে সেটা ফর্মেশনের সময়। যেমন গবলেট সেল, সোয়েট গ্ল্যান্ডের কোষগুলো, স্যালাইভারি গ্ল্যান্ডগুলো, এরা যখন স্যালাইভাটা সিক্রেট করে বা সোয়েট সিক্রেট করে, বা গবলেট কোষ থেকে যখন এর পাচক বস্তু যখন সিক্রেট করে, তখন সেই সিক্রেশনটা এক্সোসাইটোসিস পদ্ধতিতে, আমরা ফ্যাগোসাইটোসিস জানি, তাকে এন্ডোসাইটোসিস বলা হয়। আর কোষের মধ্যে তৈরি হওয়া সিক্রেটরি ম্যাটেরিয়াল যখন বাইরে বর্জিত হয় তখন তাকে এক্সোসাইটিস বলা হয়। এরা সাধারণত সাইটোসিস পদ্ধতিতে এদের গ্ল্যান্ডুলার যে সিক্রেশনটা সেটা বাইরে বর্জন করে। এরা হলো মেরোক্রিন গ্ল্যান্ড। কিন্তু অ্যাপোক্রিন গ্ল্যান্ড আছে। অ্যাপো মানে অ্যাওয়ে। প্রথমে সিক্রেশনটা যে ফ্রি সারফেসটা আছে, এটা ব্যাসাল মেমব্রেনের ওপর সাজানো থাকে, তো তার ফ্রি সারফেস মানে ব্যাসাল মেমব্রেনটা যেদিকে আছে তার উল্টো দিকে, যেখানে মুক্ত তার তলটা, সেখানে সিক্রেশনটা প্রথমে জমা হয়। এবং সেই সিক্রেটারি ম্যাটেরিয়ালটার সঙ্গে খানিকটা সাইটোপ্লাজম জমা হয় ওই ডিস্টাল পার্টটাতে, এবং সেখানে ওই অবস্থায় উইথ অ্যান অ্যামাউন্ট অফ সাইটোপ্লাজম ও সিক্রেটারি ম্যাটেরিয়ালটা পিঞ্চড আউট হয়ে এটা বাইরে বেরিয়ে আসে। ছবি দিলাম, বুঝতে পারবে। এটা হচ্ছে আমাদের যে ঘর্মগ্রন্থি, এখানে এই ধরনের গ্ল্যান্ড পাওয়া যায়, অ্যাপোক্রিন গ্ল্যান্ড। এবং জেনিটো অ্যানাল রিজনেও পাওয়া যায়। আর হলোক্রিন গ্ল্যান্ড, হলোস মানে হোল। আমরা হলো এনজাইম শুনেছি, টোটাল এনজাইমটাকে একত্রে বলা হয় যে হলো এনজাইম।
আর ক্রিনিন মানে সেপারেট, হলোক্রিন। এখানে হচ্ছে যে গ্ল্যান্ডুলার কোষগুলো প্রথমে সিক্রেটরি প্রোডাক্ট দিয়ে ভর্তি হয়ে ওঠে, তারপরে বাস্ট করে এবং সে কোষটা নষ্ট হয়ে যায়, ডিসইন্টিগ্রেট করে, সিক্রেটরি প্রোডাক্টগুলো বেরিয়ে আসে। যেমন সিবেসাস গ্ল্যান্ডস, সিবেসাস আমাদের ত্বকে সিবাম তৈরি হয়, সিবেসাস গ্ল্যান্ডস এইভাবে বেরিয়ে আসে। এবং তাহলে যদি কোষটা নষ্টই হয়ে গেল, হলোক্রিন গ্ল্যান্ডে যে সিক্রেট করছে সে যদি ওইভাবে তার সিক্রেটরি ম্যাটেরিয়াল সমেত বাস্ট করলো এবং নষ্ট হয়ে গেল, দ্যাট মিন্স ব্যবস্থা আছে যে ওর ঠিক নিচে নিউ সেল জেনারেট করবে। অ্যান্ড মিক্সড গ্ল্যান্ডস, এদের মোর দ্যান ওয়ান মোড অফ সিক্রেশন সাইমালটেনিয়াসলি আছে। মেমারি গ্ল্যান্ড সেলস, এদের যে লিপিডটা, মেমারি গ্ল্যান্ড থেকে যে দুধটা বেরিয়ে আসে, দুধের মধ্যে গরুর দুধ খেয়ে দেখেছো তার মধ্যে ফ্যাট আছে, ফ্যাটটাকে আমরা লিপিড বলি। যে লিপিডটা সিক্রেট করে এটা অ্যাপোক্রিন মেথড, অর্থাৎ সিক্রেটরি ম্যাটেরিয়াল তার চারপাশে খানিকটা সাইটোপ্লাজম দিয়ে সেটা পিঞ্চড অফ হলো। আবার যে প্রোটিনটা আছে কেজিন, দুধে যে ছানা অংশটা আমরা খাই, কেজিন প্রোটিন আছে ওতে, সেটা মেরোক্রিন মেথড অর্থাৎ এক্সোসাইটোসিস পদ্ধতিতে সিক্রেট করে। তাহলে এটা মিক্স টাইপ অফ সিক্রেশন এখানে পাচ্ছি। একই সঙ্গে অ্যাপোক্রিন এবং মেরোক্রিন টাইপের গ্ল্যান্ড আছে আমাদের মেমারি গ্ল্যান্ডে। এবং আমাদের বগলে যে ঘামের গ্রন্থিগুলো আছে সেখানে হচ্ছে যে অ্যাপোক্রিন টাইপ, ওই যেমন বললাম যে সিক্রেটরি ম্যাটেরিয়াল তার চারপাশে খানিকটা সাইটোপ্লাজম সমেত পিঞ্চড আউট হলো। তো অ্যাপোক্রিন এবং এক্রিন সেলস মিন্স হচ্ছে মেরোক্রিন গ্ল্যান্ডস, তাদের সিক্রেশনের মতন। মেরোক্রিন মানে এক্সোসাইটোসিস পদ্ধতিতে বার করে দেয়। এই দুটো পদ্ধতিতেই আমাদের যে ঘর্মগ্রন্থিগুলো আছে অ্যাক্সিলাতে, বগলের মধ্যে, সেখানে ঘর্ম নিঃসরণ হয়। এবারে সাইট অফ সিক্রেশন অনুযায়ী আবার গ্ল্যান্ড আবার অনেক রকমের আছে, 5 রকমের আছে। যেমন এক্সোক্রিন, এন্ডোক্রিন, প্যারাক্রিন, হেটেরোক্রিন এবং মিক্স টাইপ। এক্সোক্রিন মানে এক্সো মানে আউটওয়ার্ড, ক্রিনিন মানে বললাম, বারে বারে বলছি, ক্রিনিন মানে টু সেপারেট। এই গ্ল্যান্ডগুলো তাদের সিক্রেশনটাকে ড্রেন আউট করে দেয় টু দি সারফেস। যেমন অ্যালিমেন্টারি ট্র্যাক্টে, রেসপিরেটরি ট্র্যাক্টে, ইউরিনারি ট্র্যাক্টে, জেনিটাল ট্র্যাক্টে, ইন্টেগুমেন্টারি মানে ত্বকের ওপরাংশে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, মিউকাস গ্ল্যান্ডস, ইন্টেস্টিনাল গ্ল্যান্ড, স্যালিভারি গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ডস, সিবেসাস গ্ল্যান্ডস, মেমারি গ্ল্যান্ডস, এগুলোকে এক্সোক্রিন টাইপ অফ গ্ল্যান্ডস বলা হয়। আবার এন্ডোক্রিন, আমরা এন্ডোক্রিন গ্রন্থির কথা জানি। তাহলে এক্সোক্রিন গ্ল্যান্ডে যেমন স্যালাইভা, এটা ডাক্ট পথে, মানে বাংলায় বললে সোনাল গ্রন্থি, এটা নালী পথে এসে তার সিক্রেশনটা, গ্ল্যান্ডের সিক্রেশনটা বাইরে আসছে। আর এন্ডোক্রিন গ্ল্যান্ড, এদের যে সিক্রেশনটা এই গ্ল্যান্ডের ভেতরে যে ব্লাড ভাস্কুলার সিস্টেম আছে তার ভেতরে প্রবেশ করছে ব্যাপন পদ্ধতিতে ডাইরেক্টলি, সেই জন্য এগুলো ডাক্টলেস গ্ল্যান্ড হয়। এবং এদের ড্রেনিং ডাক্ট বলে কিছু থাকে না। থাইরয়েড গ্ল্যান্ড, অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্যারাথাইরয়েড, থাইমাস, পিটুইটারি, পিনিয়াল, দিজ আর অল এক্সাম্পলস। তো এগুলো আবার 3 ধরনের বলতে পারো, যে ক্লাম্প মানে একটা ভাস্কুলার নেটওয়ার্কের চারপাশে গ্রুপ সেলগুলো মানে গ্রুপ হয়ে থাকে, কর্ডস, ভাস্কুলার চ্যানেল যেগুলো আছে মানে রক্তবাহগুলো যে আছে তার সমান্তরালে
দড়ির মতন তৈরি হয়, কর্ডস অ্যান্ড ফলিকলস। এটা একটা হলো মানে ফাঁপা বলের মতন গ্রুপিং। একটা ফাঁপা মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে, তার চারপাশে কোষগুলো সজ্জিত হয়ে আছে। ওই ফাঁকা জায়গাটার মধ্যে ওই এন্ডোক্রিন সেলগুলো তাদের সিক্রেশনটাকে ঢেলে দেয়। এরকম আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে পাওয়া যায়, ফলিকেল টাইপ অফ গ্ল্যান্ড। প্যারাক্রিন গ্ল্যান্ডস, যেগুলো লোকাল হরমোন ক্ষরণ করে, প্যারা হরমোনস বা লোকাল হরমোনস বা টিস্যু হরমোন বলে, যেমন অ্যাসিটাইল কোলিন, কাইনিনস, প্রোস্টাগ্ল্যান্ডিনস, এইসব হরমোন ক্ষরণ করে যারা, তারা প্যারাক্রিন টাইপ অফ গ্ল্যান্ডস। এবং অনেক আমাদের যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, আমরা যখন আমাদের পাচন পদ্ধতি নিয়ে আলোচনা করব, তখন দেখব যে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের মধ্যে হরমোন সিক্রেটরি অনেক কোষ আছে, হরমোন প্রডিউসিং কোষ আছে, মিন্স গ্ল্যান্ডস আছে। এবং এদের কারো কারো এন্ডোক্রিন এবং প্যারাক্রিন দুটো ফাংশনই আছে, যেমন গ্যাস্ট্রিন, এটা স্টমাকের সিক্রেশনকে এনহ্যান্স করে। গ্যাস্ট্রিন ক্ষরণ হলে তবে স্টমাক থেকে সিক্রেশন হয়। হেটেরোক্রিন গ্ল্যান্ডস, হেটেরো মানে আদার, অন্য রকমের। এরা এক্সোক্রিন এন্ডোক্রিন দুটো সিক্রেশনই করে, যেমন প্যাঙ্ক্রিয়াস। আমরা জানি যে প্যাঙ্ক্রিয়েটিক সিক্রেশন থেকে আমাদের প্যাঙ্ক্রিয়েটিক জুস বেরিয়ে আসে, যেটা খাদ্য পরিপাকে অংশ নেয়। আবার প্যাঙ্ক্রিয়াসের মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহান্স আছে, যার মধ্যে আলফা সেলস, বিটা সেলস এইসব আছে, ডেল্টা সেলস। এই যে আইলেটসগুলো, তারা আবার এন্ডোক্রিন সিক্রেশনস করে। তাহলে এটা হেটেরোক্রিন গ্ল্যান্ড বলবো, মানে হোল প্যাঙ্ক্রিয়াসটাকে বলবো হেটেরোক্রিন গ্ল্যান্ড। আবার কিছু গ্ল্যান্ড আছে যাদের কোষ উৎপাদন টেস্টিসের মধ্যে, যেমন তাদের সাইটোজেনিক অ্যাক্টিভিটি আছে। আমি জার্মিনাল লেয়ারের কথা বললাম, যেগুলো কোষ বিভাজনের ফলে মডিফাইড হয়ে হচ্ছে যে শেষমেশ স্পার্ম সৃষ্টি করে। তার মানে সাইটোজেনিক অ্যাক্টিভিটি আছে। আবার মেটাবলিক ফাংশন আছে, এন্ডোক্রিন অ্যাক্টিভিটি আছে, যেমন টেস্টিস, ওভারি, কিডনি। কিডনি থেকে রেনিন বলে একটা হরমোন বেরিয়ে আসে, তার মানে তার এন্ডোক্রিন অ্যাকশনও আছে। সেল নাম্বারের ভিত্তিতে গ্ল্যান্ড দু ধরনের, ইউনিসেলুলার বা মাল্টিসেলুলার। ইউনিসেলুলার গ্ল্যান্ড হচ্ছে আইসোলেটেড সিঙ্গেল সেল, যেগুলো গ্ল্যান্ডের মধ্যে ফাংশন করে, মিউকোসাইটস আর সেরোসাইটস। আর মাল্টিসেলুলার গ্ল্যান্ড হচ্ছে, এটা একটা প্যাচের মতন তৈরি করে বা এপিথেলিয়াম অফ সিক্রেটরি সেলস তৈরি করে। ছবিটা দেখলে বুঝতে পারবে। এটা দু ধরনের আছে, একটা হচ্ছে ল্যামিনার এবং ডাইভার্টিকুলেট। ডাইভার্টিকুলেট যে গ্ল্যান্ডগুলো, এটা একটা ইনভ্যাজিনেশনের মতন, মানে কোনো জিনিসের কোনো একটা বেলুন, মনে করো ফোলানো বেলুন, তার মধ্যে তুমি আঙুল দিয়ে চাপ দিচ্ছ, তার ফলে বেলুনের ওয়ালটা ভেতর দিয়ে ঢুকে যাচ্ছে, এটাকে বলবো ইনভ্যাজিনেশন। এরকম ইনভ্যাজিনেশনের মতন সৃষ্টি হয়, সেই অ্যালং দি লাইন অফ ইনভ্যাজিনেশন, সেখানে ওই গ্ল্যান্ডুলার সেলস আর প্রেজেন্ট, সেটাকে বলা হয় ডাইভার্টিকুলেট গ্ল্যান্ডস। এবং এদের সিক্রেশনটা ডাক্টের মধ্যে, ডাক্টের মাধ্যমে আসতে পারে, ডাক্টলেস হতেও পারে। এরপরে অন দি বেসিস অফ শেপ অফ সিক্রেটারি পার্ট, গ্ল্যান্ডগুলো হচ্ছে তিন রকমের। টিউবিউলার হতে পারে, নালিকাকার; স্যাকিউলার, স্যাকের মতন, থলির মতন; অ্যান্ড টিউবিউলো স্যাকিউলার, মানে একই সঙ্গে নালিকাকার এবং থলির মতন। যেগুলো স্যাকুলার গ্ল্যান্ড,
সেগুলো বেশ চওড়া থলির মতন স্যাক লাইক সিক্রেটারি পার্ট আছে। এগুলো অ্যাসিনার হতে পারে, ACINAR, অ্যাসিনার মানে গোল গোল, বা অ্যালভিওলার হতে পারে মানে ফ্লাস্কের মতো দেখতে। মাল্টিসেলুলার যে গ্ল্যান্ডগুলো, এগুলো সিম্পল আনব্রাঞ্চড হতে পারে, অশাক, সিম্পল ব্রাঞ্চড হতে পারে, অথবা কম্পাউন্ড ব্রাঞ্চড হতে পারে, মানে ব্রাঞ্চ হলো তার আবার ব্রাঞ্চ হলো, কম্পাউন্ড ব্রাঞ্চড। যেখানে আনব্রাঞ্চড, তার সিক্রেটারি পার্ট যেটা, যে অংশটা ক্ষরণ কাজে অংশ নেয়, সেটাও আনব্রাঞ্চড, আনডিভাইডেড। আর যেখানে গ্ল্যান্ডটা ব্রাঞ্চড হচ্ছে, সেখানে তার সিক্রেটারি পার্ট একটা আর তার ডাক্টের পার্ট একটা। আর কম্পাউন্ড গ্ল্যান্ডে কী হচ্ছে, যে ডাক্টটাও ব্রাঞ্চড হচ্ছে, সিক্রেটারি পার্টটাও ব্রাঞ্চ হচ্ছে। এই ছবিগুলোর মাধ্যমে তোমরা এই অংশটা পড়ে নিতে পারবে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হলো যে এপিথেলিয়াল টিস্যুর সিম্পল এপিথেলিয়াম পার্টটা। নাও কম্পাউন্ড বা মাল্টিল্যামিনার এপিথেলিয়াম, এটা স্ট্র্যাটিফাইড হতে পারে, ট্রানজিশনাল হতে পারে। স্ট্র্যাটিফাইড মানে স্তরীভূত। এই স্তরীভূতটা আবার স্কোয়ামাস হতে পারে। স্কোয়ামাস মানে আঁশের মতন, মাছের আঁশের মতন পাতলা। আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম একটু আগেই পড়েছি। কিউবয়েডাল হতে পারে, কলামনার হতে পারে, সিলিয়েটেড হতে পারে। একটু আলোচনা করা যাক যে স্ট্র্যাটিফাইড যে স্কোয়ামাস এপিথেলিয়াম, এটা একটা কম্পাউন্ড এপিথেলিয়াম অ্যাকচুয়ালি, যার একদম বাইরের যে লেয়ারটা, সুপারফিশিয়াল লেয়ারটা হলো স্কোয়ামাস। ছবিতে দেখো পলিগোনাল সেলস, ফ্ল্যাটেন্ড সেলস। সমস্ত কম্পাউন্ড এপিথেলিয়ামে এটা থাকে এবং বেস্ট ডেভেলপড হয়। এর 3 ধরনের কোষের স্তর থাকে, যে একটা হচ্ছে স্ট্র্যাটাম ব্যাসালি, মানে তার যে বেসমেন্ট মেমব্রেনের ওপরে যে অংশটা থাকে, যে কোষের স্তরটা থাকে, তাকে বলা হয় স্ট্র্যাটাম ব্যাসালি। ব্যাসালি কথাটাই বুঝতে পারছি যে বেসমেন্ট মেমব্রেনের ওপরে থাকবে, মানে গোড়ার দিকে থাকবে। মিডিল হচ্ছে ট্রানজিশনাল লেয়ার্স। ট্রানজিশনাল মানে এগুলো আবার চেঞ্জ হতে পারে। অ্যান্ড আপার আর সুপারফিশিয়াল লেয়ার, যেটা বললাম যে স্কোয়ামাস এপিথেলিয়াম, এগুলো তাদের যে সুপারফিশিয়াল স্কোয়ামাস সেলগুলো, তার আবার কোয়ালিটি সেটা কীভাবে চেঞ্জ হয় সেই ভিত্তিতে এটাকে কেরাটিনাইজড অ্যান্ড নন কেরাটিনাইজড, মানে কেরাটিনযুক্ত স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম আর নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, দুটো ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমে বলা যাক কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ছবি দেখো, এটা স্তরীভূত স্কোয়ামাস এপিথেলিয়াম, যেখানে সবচেয়ে বাইরের কোষগুলো ডেড কোষ, কেরাটিনযুক্ত কোষ, কারণ এখানে এক্সেসিভ ডিপোজিশন হয়েছে কেরাটিনের। আর যেটা একদম গোড়ার স্ট্র্যাটাম ব্যাসালি বা স্ট্র্যাটাম জার্মিনেটিভাম, এই কথাগুলো যদি বায়োলজির কথাগুলোর মানে মনে রাখতে পারো অনেক সুবিধা হবে। জার্মিনাল লেয়ার মানে যে স্তর থেকে, যে কোষীয় স্তর থেকে অন্য ধরনের কোষীয় স্তর সৃষ্টি হয়। তাহলে স্ট্র্যাটাম মানে স্ট্র্যাটাম তার প্লুরাল নাম্বার স্ট্র্যাটা মানে স্তর। স্ট্র্যাটাম জার্মিনেটিভাম মানে যে স্তর থেকে অন্য কোষের স্তরগুলো সৃষ্টি হয়। তাহলে স্ট্র্যাটাম জার্মিনেটিভামের কাজ হচ্ছে টু অ্যাড নিউ সেলস টুয়ার্ডস দি আউটার সাইড। সিম্পল। এগুলো গ্র্যাজুয়ালি পুশড আউটওয়ার্ডলি অ্যাজ নিউ সেলস আর ফর্মড বিলো। নিচে যখন নতুন কোষগুলো তৈরি হচ্ছে, এরা উপরের দিকে উঠে আসছে। নতুন কোষগুলোকে বলা হয় কেরাটিনোসাইট।
এবং যে সংলগ্ন কেরাটিনোসাইটগুলো ডেসমোসোম দিয়ে যুক্ত থাকে। এটা যত ম্যাচিওর হয়, যত মানে আউটওয়ার্ডলি যত এগিয়ে যায়, পরিণত হয় তত বাইরের দিকে এগিয়ে আসে, তখন এদের কোষের উপরিতলটা, মুক্ততলটা হচ্ছে অত্যন্ত ফোল্ডেড হয়ে যায়। কিন্তু এরা টাইটলি ইন্টারলক থাকে, দিয়ে একটা স্পাইনি অ্যাপিয়ারেন্স সৃষ্টি করে। সেটাকে বলা হয় স্ট্র্যাটাম স্পাইনোসাম। ছবিতে দেখো যে স্ট্র্যাটাম জার্মিনেটিভাম, সেখান থেকে দুটো, এই ছবিটায় দেখাচ্ছে দুটো জার্মিনাল লেয়ার, দুটো কোষের স্তর সৃষ্টি হয়েছে। ঠিক বেসমেন্ট মেমব্রেনের ওপরে স্ট্র্যাটাম ব্যাসালি যেটাকে বলছি, ওই স্তরটাকেই বলা হচ্ছে স্ট্র্যাটাম জার্মিনেটিভাম। ওই স্তর থেকে আর দুটো কোষের স্তর তৈরি হয়েছে, সেগুলো টাইটলি হেল্ড টুগেদার বাই ডেসমোসোমস, এবং সেখানে হচ্ছে যে কেরাটিন ফিলামেন্টস আছে, সেই জন্যে হচ্ছে যে ক্রমশ ওটা স্ট্র্যাটাম স্পাইনোসাম, স্পাইন মানে কাঁটা কাঁটা অংশ তৈরি হচ্ছে, টাইটলি ইন্টারলক থাকছে, সেই জন্য এটা স্পাইনি অ্যাপিয়ারেন্স। কীভাবে ইন্টারলকড হয় আমি একটু আগে ছবি দিয়ে বলেছি, ডেসমোসোম ইত্যাদি স্ট্রাকচার দিয়ে বলেছি, সেই জন্য এটা স্ট্র্যাটাম স্পাইনোসাম বলা হচ্ছে। এর ওপরের স্তরটায় কী সৃষ্টি হচ্ছে, এখানে সেলগুলো হচ্ছে ক্রমশ ফ্ল্যাটেন হয়ে যাচ্ছে, কেরাটোহায়ালিন সৃষ্টি করছে, যেটা কেরাটিন ফিলামেন্টের সঙ্গে যুক্ত হয়, দিয়ে গ্র্যানুলার একটা অ্যাপিয়ারেন্স সৃষ্টি করে, সেই জন্য এটাকে বলা হয় স্ট্র্যাটাম গ্র্যানিউলোসাম। এবং এই ফ্ল্যাটেন্ড সেলগুলো একটা গ্লাইকোলিপিড সৃষ্টি করে, যেটা একটা থিক অ্যাডহেসিভ সিমেন্ট সৃষ্টি করে বিটুইন সেলস, সেই জন্য এটা ওয়াটার রেজিস্ট্যান্ট। এবং ওপরের দিকে যে কোষগুলো আছে সেগুলো ক্রমশ নিউক্লিয়াসবিহীন হয়ে যায়। দেখো কোষের ছবিতে দেখো, ওপরের দিকে কোষগুলো যাচ্ছে ইনিউক্লিয়েটেড হয়ে যাচ্ছে, থিন অ্যান্ড গ্লাসি, সেই জন্যই এটা গ্লাসি মানে স্বচ্ছ, সেই জন্য স্ট্র্যাটাম লুসিডাম বলা হচ্ছে। এবং তার পরেই এরা কোষগুলো ডেড হয়ে যায় এবং কেরাটিন পূর্ণ হয়ে যায়। এরকম কোষগুলোকে বলা হয় কর্নিওসাইটস বা স্ট্র্যাটাম কর্নিয়াম, তার ইন্ডিভিজুয়াল সেলকে বলা হয় কর্নিওসাইটস। এই কর্নিওসাইটগুলো টাইম টু টাইম শেড করে। হিউম্যানস অলসো শেড সাচ কর্নিওসাইটস ফ্রম দেয়ার স্কিন। শীতকালে দেখতে পাবে আঁশের মতন বেরিয়ে আসছে চামড়ার উপরের পার্ট থেকে। যাকে এগুলো কোথায় থাকে একটু দেখা যাক। যে কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম সেই সমস্ত জায়গায় থাকে যে জায়গাগুলো অ্যাব্রেশন হয়, ঘর্ষণ হয়, ক্ষয় হয়, মেকানিক্যাল স্ট্রেস পড়ে, শুকিয়ে যাওয়ার ভয় থাকে। যেমন আমাদের ত্বকের এপিডার্মিস, আমাদের পার্টস অফ নস্ট্রিলস, নাকের নাসা ছিদ্র ঠিক পরের যে অংশ, সেখানে কিছু কিছু জায়গায় ঠোঁট শুকিয়ে যায়, দেখবে শীতকালে ফেটে যেতে পারে, ঠোঁটে থাকে। আমাদের যে ওরাল ক্যাভিটির সম্মুখ অংশ, আমার যে তালুটা আছে ওপরের দিকে, তালুটা টাকড়া বলে কেউ কেউ, এই তালুটাতে থাকে, জিভের সম্মুখ ভাগে থাকে। এবং এটা এটা ওইভাবে বললাম যে শেডেড হয়ে যায়, পরিত্যক্ত হয়। শেডেড না হলে জিভে তো ময়লা জমে, তখন তোমাকে জিভ ছোলা দিয়ে জিভ ছুলতে হয়। এবং ডিস্টাল অ্যানাল ক্যানেলস, যে আমাদের যে পায়ুদ্বার, সেটা দিয়ে পায়খানা বেরিয়ে আসে, তা পায়খানা শক্ত হতে পারে, সেখানে ঘর্ষণ অ্যাব্রেশন হতে পারে, সেই জন্য ওখানে ওই ধরনের কোষ থাকে। আমাদের নেলস, আমাদের নখ, পাখিদের ক্লজ, পাখি, কুকুর, বেড়াল, এদের যে ক্লজ, নখর, হর্ন, গরুর বা অন্যান্য প্রাণী যাদের মানে শিং আছে আর কি, মোষ, এদের হর্ন, হেয়ার, সবারই হেয়ার, রোম, হুপস, খুর, দাঁতের এনামেল,
এগুলো সব কেরাটিনাইজড এপিথেলিয়াম থেকে সৃষ্টি হয়। এর যে সংবেদনহীন, মানে কোনো রকম বুঝতে পারা যায় না, হার্ডেন্ড সারফেসটা রয়েছে না ডেড সেলের, এটা রেগুলারলি ফ্লেক অফ করে, খসে খসে পড়ে যায় ইন রেসপন্স টু অ্যাব্রেশন, ঘষা লাগলে। তার ফলে হয় কি, যখন ঘষা লাগে তখন যে আন্ডারলাইং টিস্যুটা সেটা ইনজুরির হাত থেকে রেহাই পায়, মেকানিক্যাল স্ট্রেস থেকে রেহাই দেয়। এই যে প্রোটেক্টিভ স্ট্রাকচারগুলো রয়েছে, নোক, ক্ল, হর্ন, হুফ, হেয়ার, এগুলো, এতে ঠিক একটা সিমেন্টিং লেয়ার অফ লিপিড আছে, যার ফলে লস অফ ওয়াটার থ্রু ইভাপোরেশন এটা হতে পারে না। তাহলে আমরা আমাদের, হ্যাঁ, এই প্রসঙ্গে বলি যে গন্ডারের যে শিং, গন্ডারের শিংটা কিন্তু হেয়ার দিয়ে তৈরি, সেটাও এরকমই কেরাটিনাইজ স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু সেটা ওই মানে গরুর শিং আর গন্ডারের শিং এক জিনিস নয়। নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এটাও মাল্টি লেয়ার্ড, কিন্তু কোষের বাইরে কেরাটিন তৈরি হয় না, আর এগুলো মৃতও হয়ে যায় না, যে বাইরের দিকের কোষগুলো মৃত হয়ে যাবে, তাতে কেরাটিন সঞ্চিত হয়ে গেল, যে তারা নন নিউক্লিয়েটেড হয়ে গেল, দিয়ে তারপরে মারা গেল, তারপর শক্ত হয়ে গেল, কেরাটিন সঞ্চিত হয়ে, এইসব জিনিসগুলো হয় না। এদের যে স্ট্র্যাটাম ব্যাসালি আছে সেটার মধ্যে সেটার কোষ বিভাজন হয়, সেই কোষগুলো ক্রমশ বাইরের দিকে সরে আসে, নতুন আবার নিচ থেকে তখন নতুন কোষের সৃষ্টি হয়। এই কোষগুলো ওরকম ফার্মলি ডেসমোজোম দিয়ে ইন্টারলিঙ্কড হয়ে থাকে, এবং এরা মেটাবলিক্যালি অ্যাক্টিভ। এরকম একটা ছবি আমি দিলাম, যে একটা বেসমেন্ট মেমব্রেন, তার ওপরেই জার্মিনেটিভ লেয়ারটা রয়েছে, যেখান থেকে কোষ বিভাজনের ফলে পরবর্তী কোষগুলো সৃষ্টি হচ্ছে, যে হেক্সাগোনাল সেলস তৈরি হচ্ছে। একটা ছবিতে দিয়েছি আমি, ইন্টারমিডিয়েট লেয়ার তৈরি হচ্ছে, এবং সবার বাইরে আছে স্কোয়ামাস লেয়ার। প্রোটেকশন ফ্রম মেকানিক্যাল স্ট্রেসের জন্য এই এপিথেলিয়ামটার সৃষ্টি হয়, এবং যখন মানে সুপারফিশিয়াল লেয়ারটা স্লাউইং অফ হয়, তখন আন্ডারলাইন টিস্যুটা যাতে রেহাই পায়। স্লাউইং অফ মানে খসে পড়ে যায়। এবং এইটার মধ্যে দেখো আউটওয়ার্ড কোষগুলোর মধ্যেও নিউক্লিয়াস আছে, লাইভ সেলস, এবং এখানে এতে ইরিটেটিং কেমিক্যালস হচ্ছে যে এখানে রিডিউসড হয়ে যায়, এবং এখানে লিপিডের কোনো লেয়ার থাকে না, জলের দ্বারা জল এখানে প্রবেশ করতে পারে। এইসব মানে পার্থক্য আর কি কেরাটিনাইজড এবং নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের সঙ্গে। এছাড়া আছে স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল বা কিউবিক্যাল এপিথেলিয়াম। এই কোষগুলো সব কিউবিক্যাল, ওখানেও ওই রকমই নন কেরাটিনাইজড স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়ামের মতনই কোষগুলো, কিন্তু কিউবিক্যাল, মেটাবলিক্যালি অ্যাক্টিভ। সুপারফিশিয়াল সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ, বরং বেসাল লেয়ারের কোষগুলো মেটাবলিক্যালি বা ফরমেশন অফ নিউ সেলসের ব্যাপারে তত অ্যাক্টিভ নয়, কিন্তু ইনজুরি হলে তারা অ্যাক্টিভ হয়ে নতুন সেল তৈরি করে। এটা কোথায় থাকে, যে প্যারোটিড গ্ল্যান্ড, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, এই সমস্ত বড় বড় যে গ্ল্যান্ড আছে, মাছের যে এপিডার্মিস, মাছের স্যালামেন্ডারের এপিডার্মিস, যেখান থেকে একটা স্লাইমি লেয়ার বেরিয়ে আসে, এই সমস্ত গ্ল্যান্ডের ওই লার্জার ডাক্টগুলো আছে, সেই ডাক্টের মধ্যে থাকে। এর মূল কাজই হচ্ছে প্রোটেকশন আর অ্যাবিলিটি টু রিপেয়ার কুইকলি ইন কেস অফ ড্যামেজ অর ইনজুরি। আর স্ট্র্যাটিফাইড নন সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, এরও কাজ ওই প্রোটেকশন, সিক্রিশন, এপিগ্লটসের উপরে থাকে, পার্টস অফ ফ্যারিংসে থাকে, মেল ইউরেথার যে ক্যাভার্নোসা বলে অংশটা আছে তার মধ্যে থাকে। স্ট্র্যাটিফাইড সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম
এটা আমাদের সফট প্যালেট যেটা থাকে ন্যাসাল সারফেসে, এবং পার্টস অফ ল্যারিংস মানে ষড়যন্ত্র সেখানে থাকে। এর কাজ হচ্ছে মুভমেন্ট অফ সিক্রেশনে সাহায্য করা। সিলিয়েটেড মানেই তাই মুভমেন্ট অফ সিক্রেশনটাকে সাহায্য করা। আর এক্সপালশন অফ ট্র্যাপড ডাস্ট পার্টিকলস অ্যান্ড মাইক্রোবস অ্যান্ড প্রোটেকশন অলসো।